আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অ্যানালাইসিস 360 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব তোমাদের কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে যোজনী বা ব্যালেন্সি। তো যোজনী বা ব্যালেন্সি নিয়ে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো যোজনী হচ্ছে সাধারণত কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, তখন তার বহিস্থ কক্ষপথে যতটি অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন থাকবে ওইটাকেই আমরা সাধারণত ওই মৌলের যোজনী বলে থাকবো আর কি। তো আমি আবারও কথাটা বলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে তোমার যতটি অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন থাকবে ওই সংখ্যাটাকেই সাধারণত ওই মৌলের যোজনী বলে। তো চলো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করা যাক। যেমন দেখো, আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তো 1s2 2s2 2p3। তো তোমরা অনেকেই জানো যে আমাদের যে পি অরবিটালের তিনটা সমশক্তির অরবিটাল আছে, px py এবং pz। যখনই তুমি যোজনী বের করবা, সিঙ্গেল ইলেকট্রন বের করবা, তখন কিন্তু তোমার সমশক্তির অরবিটালগুলোকে তোমাকে কাজে লাগাতে হবে। তো চলো আমরা একটু দেখি। তো আমার এখানে 1s2 2s2 চারটে ইলেকট্রন হয়ে গেছে, আর তিনটে ইলেকট্রন বাকি। তো 2p3-তে আমি তিনটে ইলেকট্রন দিব। তো এই জন্য আমি কি করব, 2p-টাকে আমি সমশক্তি অরবিটালে নিয়ে নিব। তো 2px 2py 2pz। তো তোমাদেরকে আবারও আমি বলতেছি যে p এর কিন্তু তিনটা সমশক্তির অরবিটাল আছে, px py এবং কি pz। তো দেখো এখানে px py pz এ ইলেকট্রন দেওয়ার একটা রুলস আছে, সেটা হচ্ছে যে তোমরা জানো যে পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে। তো এই 6টা ইলেকট্রনের মধ্যে আমাদের দেখো px এ 2টা, py তে 2টা এবং pz এ 2টা, এই হচ্ছে মোট 6টা। আমি আবারও বলতেছি, একটা অরবিটালে সাধারণত বেসিক্যালি 2টার বেশি ইলেকট্রন থাকে না। তো আমার এই যে দেখো 2px 2py 2pz, এই যে পি এর তিনটা সমশক্তির অরবিটাল, তো এখানে আমি সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন দিতে পারবো। 2 2 2 4, আর এখানে 2টা 6টা, যেটা পি এর মধ্যে 6টা ইলেকট্রন থাকে। তবে এখানে ইলেকট্রন দেওয়ার একটা রুলস আছে, সেটা হচ্ছে যে এই অরবিটালগুলো সমশক্তির অরবিটালগুলোতে যখন আমরা ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এরা একটা করে প্রথমে প্রবেশ করবে, অর্থাৎ এরা অযুগ্ম অবস্থায় থাকবে। হ্যাঁ, আর তোমরা একটা জিনিস জানো যে বিজ্ঞানী একজন ছিল হুন্ড, উনি বলছে যে ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা সিঙ্গেল অবস্থায় থাকতে চাই। এটার কারণ হচ্ছে তোমরা জানো যে ইলেকট্রনকে কিন্তু পরস্পর বিকর্ষণ করে। তো ইলেকট্রন যখন একটা করে বা সিঙ্গেল অবস্থায় থাকে, তারা খুব আরামে থাকে। তো এই জন্যই চাই ইলেকট্রনগুলো সর্বোচ্চ অবস্থায় অযুগ্ম বা সিঙ্গেল অবস্থায় থাকার জন্য। তো আমি px py pz এ প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো। এই যে দেখো, একটা একটা একটা। তো দেখো একটা করে ইলেকট্রন যখন আমি দিছি, তখন এখানে আমার কিন্তু 7টা ইলেকট্রন হয়ে গেছে, যে 2 2 4 5 6 7। এখন আমি যদি নাইট্রোজেনের এখানে সর্বশেষ কক্ষপথটা, অর্থাৎ 2 নম্বর কক্ষপথটাকে যদি একটু বক্সিং করে নেই, দেখো আমার এখানে 2 নম্বর কক্ষপথে কিন্তু এখানে আমার 2 নম্বর কক্ষপথে টোটাল আমার কিন্তু 4টা অরবিটাল আছে। এই যে দেখো 1 2 3 4। তাহলে 2 নম্বর কক্ষপথে যে 4টা অরবিটাল আছে, তাহলে আমার দ্বিতীয় কক্ষপথে এখন আমরা একটু যদি লক্ষ্য করি, তাহলে আমার সিঙ্গেল ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে। দেখো অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 1 2 3 1 2 3। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তাহলে আমি আবারও বলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যতটি অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন থাকে, ওই সংখ্যাটাকেই আমরা সাধারণত তার যোজনী বলি। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে আমার 3। ওকে, তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। তারপরে যদি দেখো আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, দেখো অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 8। তো 1s2 2s2 2p হচ্ছে 4। তো এখানে আমার এ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা জানি যে যখনই আমরা সিঙ্গেল ইলেকট্রন বের করব, তখন আমাদের এই পি অরবিটালটাকে আমরা তিনটা সমশক্তির অরবিটালে কনভার্ট করে ফেলবো। তাহলে 2px 2py 2pz। তাহলে দেখো আমরা কিন্তু বারবার এই কথাটা বলতেছি, এই সমশক্তির অরবিটালে যখন আমরা ইলেকট্রন দিব, তখন প্রথমে একটা করে দিব। তো আমরা যদি একটা করে ইলেকট্রন দেই, দেখো 1 1 1। তো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার টোটাল 7টা ইলেকট্রন হয়েছে, 2 2 4 5 6 7। কিন্তু অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা। তাহলে এখন আরেকটা ইলেকট্রন রয়েছে, তাহলে আর ওই ইলেকট্রনটা আমরা পিছন থেকে মানে বাড়াবো আর কি। তো এটাকে আমরা ডাবল করব। তো ডাবল করে দেওয়ার পরে আমার 8টা ইলেকট্রন হয়ে গেছে। এখন যদি আমি শেষ কক্ষপথে একটু বক্সিং করে নেই, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে হচ্ছে এখানে আমার শেষ কক্ষপথ, এবং 2 নম্বর কক্ষপথে এখানে কিন্তু আমার 4টা অরবিটাল আছে টোটাল, 2s 2px 2py এবং 2pz। তো তুমি একটু লক্ষ্য করে দেখো, এবার আমার শেষ কক্ষপথে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে মাত্র 2টি। এই যে এখানে একটা এখানে একটা, এটা কিন্তু সিঙ্গেল না, ডাবল ইলেকট্রন। তো সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে একটা 2টা। তাহলে এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে
2, তাহলে অক্সিজেনের যোজনী কত 2। তো এভাবে কোনো মূলের শেষ কক্ষপথে যতটা সিঙ্গেল বা অযুগ্ম ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা ওই মূলের যোজনী বলে থাকি। তা আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, যেমন দেখো আমরা যদি ফ্লোরিনের এক্সাম্পলটা নিই, যেমন দেখো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, তারপরে 2p এখানে কত হবে বলো তো, 2p হবে 5। তো যেহেতু 2p 5, তো আমরা সিঙ্গেল ইলেকট্রন বের করার জন্য এই 2pটাকে আমরা কি করব, সমশক্তির অরবিটালে কনভার্ট করব। তো 2px 2py এবং 2pz। তো তোমরা জানো এই সমশক্তির অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকবে। তো যদি আমি একটা দিই 1 2 3, তো দেখো আমার এখানে টোটাল ইলেকট্রন দাঁড়াইছে 2 2 4 5 6 7টা, কিন্তু এখানে ইলেকট্রন আছে 9টা। তাহলে আরও তো তোমার 2টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পিছন থেকে ডাবল করে যাব, কারণ এগুলাতে কিন্তু আমি সর্বোচ্চ 2টা করে দিতে পারবো। এই যে দেখো, তো আমার এখানে আমি লাস্ট কক্ষপথটাকে যদি একটু বক্সিং করে নেই, তাহলে দেখো আমার এখানে টোটাল সিঙ্গেল ইলেকট্রন কয়টা দাঁড়াচ্ছে, এটা কিন্তু ডাবল ইলেকট্রন, এটাও ডাবল এটাও ডাবল, তাহলে আমার সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে অনলি 1। সো আমরা বলতে পারি ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। তো আসলে এই যোজনী নির্ণয় করার এই যে সিস্টেমটা, এটা কিন্তু সবাইকে জানতে হবে, কারণ হচ্ছে তুমি যদি এটা না জানো তাহলে তুমি কিন্তু কেমিস্ট্রি অনেক বেসিকগুলো থেকে বঞ্চিত হবা। তো অবশ্যই তোমাকে এইভাবে যোজনী বের করাটা শিখতে হবে। আচ্ছা, তারপরে চলো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। অনেক সময় তোমরা দেখতে পারবা যে কোনো একটা মূল দেখা যাচ্ছে যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যে একটা মূলের যোজনী একাধিক থাকতে পারে। এই ব্যাপারটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করব। এটা বোঝার জন্য তোমরা আমি আরেকটা জিনিস জানি, তোমরা এটাও জানো যে ডি অরবিটাল যেটা, এটার কিন্তু 5টা ভাগ আছে। হ্যাঁ, আগের লেকচারগুলোতে আমি এটা বলছি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি, আমি একটু নিচে লিখি সুবিধার জন্য, দেখো তাহলে পি এর হচ্ছে 3টা সমশক্তির অরবিটাল এবং ডি এর হচ্ছে তোমার 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডি জেড স্কোয়ার। এই যে দেখো, তাহলে ডি এর সমশক্তির অরবিটাল হচ্ছে 5টা। এবারে যদি আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা একটু করি, তাহলে তোমরা একটু দেখো, ফসফরাস হচ্ছে 15, তো 1s2 2s2 2p6 3s2 3p। তো দেখো 2 2 4 6 হচ্ছে 10 11 12, তাহলে 12 3 হবে 15। এখন যেহেতু আমরা সিঙ্গেল ইলেকট্রন বের করব, মানে যোজনী বের করব, তখন আমরা কিন্তু এই 3p অরবিটালটাকে তার সমশক্তির অরবিটালে কনভার্ট করে ফেলবো। তো 3p কে যদি আমরা ভাঙি, তাহলে 3px 3py এবং 3p কত z, এই যে 3টা সমশক্তির অরবিটাল। তো আমি আগেই বলেছি এই সমশক্তির অরবিটালে আমরা একটা করে ইলেকট্রন দিব, কারণ ইলেকট্রন ওয়ান্টস টু স্টে সিঙ্গেল অলওয়েজ। ইলেকট্রন সর্বদাই কি করতে চাই, সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা একা একা থাকতে চাই। তো চলো আমরা এখানে যদি একটা ইলেকট্রন দেই, তো এই যে দেখো, তো এখন ফসফরাসের কিন্তু আমার এখানে 15টা ইলেকট্রন হয়ে গেছে, 2 2 4 10 12 13 14 15। তো আমি যদি এখানে তার শেষ কক্ষপথ অর্থাৎ 3 নম্বর কক্ষপথটাকে একটু বক্সিং করে নেই, তো আমি দেখতে পাবো তার শেষ কক্ষপথে আমার সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে আমি বলতে পারি ফসফরাসের যোজনী হচ্ছে 3। কিন্তু এখানে দেখো ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে। এটা কিভাবে দেখো, তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের আরেকটা অরবিটাল আছে যেটা পুরোপুরি ফাঁকা 3D। তো দেখো 3D অরবিটালটা আমরা জানি তৃতীয় কক্ষপথে কিন্তু আমার 3s 3p ছাড়াও আমার কিন্তু আরেকটা অরবিটাল আছে 3D। তো 3D অরবিটালটা এখানে আছে, আমাদের ইলেকট্রন নাই, এই জন্য আমরা দেই না, কিন্তু এটা পুরোটা ফাঁকা পড়ে রয়েছে। এমত অবস্থায় তুমি যদি ফসফরাসকে একটু উত্তেজিত করো, খেয়াল করো, এই যে যদি উত্তেজিত করো, তখন 1s2 2s2 2p হচ্ছে 6। এই যে দেখো এই 3টে ইলেকট্রন এখানে সিঙ্গেল আছে, দ্যাট মিনস তারা খুব আরামে আছে। আমরা জানি ইলেকট্রনকে বিকর্ষণ করে, এরা যেহেতু একা আছে এবং ইলেকট্রন চাই সর্বোচ্চ মানে অবস্থা অযুগ্ম অবস্থায় থাকার জন্য। কিন্তু এই যে দেখো এই 2s অরবিটাল ইলেকট্রন দুটো কিন্তু ডাবল আছে। তো যখন তাদেরকে উত্তেজিত করবা, এখানে যেহেতু ফাঁকা একটা জায়গা আছে, মানে একটা ফাঁকা অরবিটাল আছে, তো এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে বা শিফটিং হয়ে ও 3Dতে চলে যাবে। যদি চলে যায় তখন কি দাঁড়ায় বলো তো, তাহলে 3s1 এ থাকবে একটা, 3px1 তো আগেই একটা আছে, 3py তে আছে একটা, 3pz এ আছে একটা, আর ওই যে তোমার যে s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় চলে যাবে, 3Dতে শিফটিং হবে। তো 3Dতে যদি শিফটিং হয়, এখন দেখো আমার এখন আমার এই ফসফরাসের যে শেষ কক্ষপথ, অর্থাৎ এই শেষ কক্ষপথে আমার এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা বা সিঙ্গেল, 1 2 3 4 5টা। তাহলে এখানে কিন্তু আমার ফসফরাসের যোজনী হচ্ছে 5। ফসফরাসের যোজনী কত, 5।
তো আসলেও তো মানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ যদি আমি একটু তোমাদেরকে বলি, তো দেখো কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি শেষ কক্ষপথে আসলে ফাঁকা অরবিটাল থাকে, যেমন এখানে আমাদের 3d অরবিটালটা কিন্তু ফাঁকা ছিল। তো সেই ক্ষেত্রে যখন আমরা ওই পরমাণুটা কে আমরা উত্তেজিত করব, তখন তার যে ডাবল ইলেকট্রনগুলো থাকবে শেষ কক্ষপথে, ওই ইলেকট্রনগুলো শিফটিং হবে ওই ফাঁকা অরবিটালে এবং তার যোজনীটা তখন বেড়ে যাবে আর কি। তো যখন নর্মাল অবস্থায় কিন্তু ফসফরাসের যোজনী 3 ছিল, কিন্তু যখন আমরা একে উত্তেজিত করলাম তখন এর যোজনী দাঁড়াইছে কত 5। তো তোমরা এ হচ্ছে আমাদের যোজনী। তো আমরা কিন্তু যোজনীটা জানলাম, এটি কিন্তু আসলে যোজনী বের করার আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা। তো তোমরা এইভাবে যোজনী বের করার শিখবে, এটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে কেমিস্ট্রিতে, এটা খুবই বেসিক একটা পার্ট। তো পরিবর্তনশীল যোজনীটাও আমরা পাশাপাশি শিখলাম। পরের টপিক্সে আমরা একটু আলোচনা করব তোমাদের যে এই যোজনীটার ব্যবহার কি। যোজনীর মাধ্যমে আমরা সাধারণত কোনো একটা যোগের সংকেত সঠিকভাবে লিখতে পারি, আর সংকেত যদি সঠিকভাবে আমরা লিখতে না পারি তাহলে কিন্তু আমরা বিক্রিয়াগুলো করতে পারবো না। তো আজকের আলোচনা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি উপকৃত হও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবা। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।